হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 8 এর প্রথম যেটা পরিবেশ বিজ্ঞানের চ্যাপ্টার, সেটা হচ্ছে 1.1 ভৌত পরিবেশের মধ্যে বল ও চাপ। সেটা আমরা স্টার্ট করে দিয়েছি। প্রত্যেকটা যে কনসেপ্ট আছে টেক্সট বইয়ের মধ্যে যা যা বিষয় রয়েছে সবগুলো আমরা আগের ক্লাসগুলোতে অনেক টপিক খুব সহজ করে বুঝে নিয়েছি। এবং সেখান থেকে মেন ব্যাপার হচ্ছে তোমাদের প্রশ্ন বিচিত্রাতে যে সমস্ত প্রশ্নগুলো সাধারণত আসে বা আমাদের বিভিন্ন স্কুলের পরীক্ষাতে ফার্স্ট সামেটিভে যে সমস্ত প্রশ্ন, মানে যে যে জায়গা থেকে প্রশ্নগুলো করা হয় সবগুলো কিন্তু আমি খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি। ওকে, যারা দেখোনি আগের ক্লাসগুলো অবশ্যই অবশ্যই তোমরা দেখে নিও। আমরা লাস্ট ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেখানে আমরা আলোচনা করছিলাম যে তরলের মধ্যে, যে কোনো তরল হতে পারে, ধর একটা বোতলের মধ্যে যদি জল ভরা থাকে, তাহলে যে কোনো তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ যদি এখানে ধরো তরল মানে জল ভরা আছে, তাহলে তরলের মধ্যে যে কোনো জায়গাতে ধর একটা তরল ভরা আছে, জল ভরা আছে, তাহলে এই একটা বিন্দু, ধরো এই একটা বিন্দু, সেটা নাম হচ্ছে এ। তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ তিনটে বিষয়ের উপর নির্ভর করে। চাপ মানে চাপটা আমরা পি দিয়ে ডিনোট করছিলাম, সেই চাপটা তিনটি বিষয়ের উপর নির্ভর করে। সেটা কি? এক হচ্ছে উচ্চতা। উচ্চতা মানে এই বিন্দু থেকে যতটা উপর পর্যন্ত, মানে মাথাতে, তুমি ধরো মাথাতে একটা বই নিয়েছো, তাহলে একটা বইয়ের উচ্চতা। যদি মাথার উপর তুমি 10টা বই নাও, তো মাথা থেকে উপরে, তো মাথা থেকে তোমার হিসেবটা হবে। সেরকম এই যে বিন্দু থেকে আমি হিসাব করবো সেখান থেকে ওপরটা যতটা, তাহলে এই বিন্দু থেকে আমি হিসাব করছি, তাহলে এই বিন্দুটা থেকে, তাহলে এই এই জায়গাটা কেমন, এই জায়গাটা হবে এইচ। ওকে, আমি যদি এই দিক থেকে দেখাই তাহলে এই এই জায়গাটা হবে এইচ। ওকে, মানে আমার মানে ওই যে বিন্দু থেকে আমি হিসাব করছি সেই বিন্দু পর্যন্ত, সেই বিন্দু থেকে একদম জলের উপরিতল পর্যন্ত। ওকে, আমি যদি এইখানে হিসাব করি এই বিন্দুতে চাপ, তাহলে এখান থেকে উপর থেকে একদম এতটা পর্যন্ত, সেটা হচ্ছে উচ্চতা বা গভীরতা। তারপর সমানুপাতিক হয়। কেমন, তুমি ধরো একটা টেবিলের উপরে একটা বই রেখেছো, বা আমি হাতের উপর সাপোজ তোমাদের এই বইটা আমি রেখেছি। ওকে, তাহলে হাতের উপর আমি একটা বই রেখেছি, আমার হাতের উপর যা চাপ হবে, দুটো বই হলে বেশি চাপ হবে, তিনটে, চারটে, পাঁচটা, 10টা বই হলে আরো বেশি চাপ হবে। তাহলে তুমি বুঝতে পারছো যে যত উচ্চতা হবে, যদি ধরো এই ওপরের বিন্দুতে এইটুকু জল, তাহলে চাপ কম। এইখানে যদি একটা বিন্দু হয়, তাহলে সেখানে এতটুকু জল, তাহলে চাপ আরেকটু বেশি। এই বিন্দুতে এতটা জল, আরো অনেক বেশি জল রয়েছে, তাহলে চাপটা আরো বেশি। তার মানে উচ্চতা বা গভীরতা যত বেশি হবে চাপটা তত বেশি হবে। এটা আমরা ফার্স্ট আলোচনা করে নিয়েছিলাম। এবং নেক্সট যেটা আমরা আলোচনা করেছিলাম, 1 মিনিট, সেটা হচ্ছে এই যে নেক্সট হচ্ছে ঘনত্ব। কেমন, মানে যদি আমরা তরল হিসেবে জল নিই তাহলে জলের ঘনত্ব, যদি কেরোসিন নিই তাহলে কেরোসিনের ঘনত্ব, যদি নুন গোলা জল হয়, সাধারণ জলের থেকে নুন মেশানো জল মানে নুন জলের ঘনত্ব বেশি হয়। ওকে, এবং সেটা চাপটাও বেশি হবে। তাহলে ঘনত্বের সঙ্গে সমানুপাতিক, যেমন গভীরতা বা উচ্চতা বাড়লে চাপ বাড়ে, সেই রকম ঘনত্ব যদি বাড়ে তরলের, তাহলে চাপ বাড়বে। মানে এখানে এই এ বিন্দুতেই চাপ বার করছি, জল থাকলে যা চাপ হবে এ বিন্দুতে, যেহেতু পারদের ঘনত্ব অনেক বেশি, পারদের ঘনত্ব জলের প্রায় 13.6 গুণ। যদি এখানে আমি পারদ ধরে রাখতাম, তাহলে চাপটা জলের যা চাপ হবে পারদের ক্ষেত্রে 13.6 গুণ, মানে প্রায় 13.5 গুণ মতো বেশি হবে। এটা মনে রাখবে। তাহলে ঘনত্বের সঙ্গেও সমানুপাতিক। কেমন, মানে ঘনত্ব বাড়লে চাপটা বাড়বে, ঘনত্ব কমলে চাপটা কমবে। ওকে, এই জিনিসগুলো বুঝতে হবে। এখন থেকে ছোট থেকে যদি কিছু কিছু জিনিস সমানুপাতিক বা কি হচ্ছে এই জায়গাগুলো বুঝে রাখো, ক্লাস 9 বা 10 উঠে দেখবে খুব সহজ লাগবে। প্রত্যেকটা বিষয় ফিজিক্যাল সায়েন্স একদম সহজ হয়ে যাবে, জলের মতো সহজ হয়ে যাবে। এরপর নেক্সট হচ্ছে আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে জি। জি মানে হচ্ছে কোন স্থানের অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ মানে তোমরা জানো। কেমন, তাহলে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভিকর্ষজ ত্বরণ হয়, উচ্চতা ভেদে বিভিন্ন রকম হয়, খনি অঞ্চলে আলাদা রকম হয়, ভূপৃষ্ঠে একরকম হয়। কেমন, পাহাড়ি অঞ্চলে জায়গা বেসিসে মানে ভূপৃষ্ঠের উচ্চতা অনুসারে অভিকর্ষজ ত্বরণ কিন্তু আলাদা আলাদা হয়। এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। ওকে, এই জিনিসগুলো আমরা দেখছিলাম। এবার আমরা যেহেতু চাপের ওপর তরলের ঘনত্ব নির্ভরশীল, ধরো আমি সিম্পল একটা ড্রয়িং করছি, সিম্পল একটা ড্রয়িং ধরো। হ্যাঁ, আমি এখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি। এই একটা পাত্র রয়েছে, এই পাত্রতে এতটা পর্যন্ত জল আছে, এতটা পর্যন্ত জল আছে। ওকে, আরেকটা বড় নলের মতো রয়েছে, বড় একটা নলের মতো রয়েছে, বা বড় একটা টিউবের মতো রয়েছে, এরকম। বইয়ের ছবি দিচ্ছি না, আমি নিজে থেকে একটা ছবি তোমাদের দিচ্ছি। ওকে, নিয়ে বইটাও তোমাদের বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। নিয়ে সাপোজ ধরো এখানে আমার যে জলটা আছে, সেই জলটা হচ্ছে আমার 2 লিটার, 2 লিটার জল আছে, ভালো করে বোঝো, 2 লিটার জল আছে। কেমন, আর এইখানে ধরো আমি এখানে জলটা রেখেছি, সেই জলটা হচ্ছে 1 লিটার। এখানে জল আছে কত, 2 লিটার, এখানে জল আছে আমার কত, 1 লিটার। ওকে, তাহলে এবার যদি আমরা কাজ করি, এইখানে সমান উচ্চতাতে আমরা যদি একটা পাইপ দিয়ে যোগ করে দিই, আর ধরো এখানে আমার কি রয়েছে, একটা স্টপ কক রয়েছে ট্যাপের মতো, নিয়ে এখন ঘুরিয়ে বন্ধ করা আছে। এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা ট্যাপটা যদি আমি খুলে দিই,
ট্যাপটা খুলে দিই, ধরো এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র, এখন বন্ধ আছে, এখানে এতটা জল রয়েছে, এখানে আমার ভর্তি জল রয়েছে, সেটা এদিকে 1 লিটার আমি ভরেছি, তাতে ভর্তি হয়ে গেছে, একটু ছোট আর এটা চওড়া বেশি, এখানে 2 লিটার জল ভরেছি। এবার যদি আমি ট্যাপটা খুলে দিই তাহলে এই এ থেকে বি দিকে জলটা যাবে না বি থেকে এর দিকে জল যাবে? পজ করে ভালো করে আগে নিজে ভেবে উত্তর দাও, তারপর আবার ভিডিওটা চালিয়ে তোমরা উত্তরটা আমার সাথে সাথে মেলাও যে ঠিক হচ্ছে কিনা। এখানে অনেকে ভাববে যে স্যার এখানে তো 2 লিটার জল আছে, 2 লিটার জল, এখানে 1 লিটার জল, স্যার এখান থেকে এখানে বেশি যাবে, মানে আমার জলটা এ থেকে বির দিকে যাবে, অনেকে হয়তো ভাবতে পারো। কিন্তু আমি যে ক্লাসগুলো প্রোভাইড করি সেখানে প্রত্যেকটা জিনিস খুব সহজ করে বুঝিয়ে দিই, যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু এই ভুলটাও করবে না। তার কারণ আমি আগে বলেছি, আজকেও আমরা শুরুতে বললাম যে চাপ নির্ভর করে কিসের উপরে? উচ্চতা বা গভীরতার উপর। তাহলে তুমি ভাবো এই জায়গাটা সাপোজ আমি ধরলাম, এই জায়গাটা উচ্চতা আমি দেখছি হয়তো আমার কত, এটা হচ্ছে 3 ফুট, এটা আমার 3 ফিট মতো উচ্চতা, কেমন? কিন্তু এইখানে উচ্চতা কত দেখো, এইখানে সাপোজ দেখতে পাচ্ছি প্রায় আমার 6 ফুট মতো উচ্চতা, 6 ফুট মতো উচ্চতা। এবার এই একই বিন্দু, ধরো এই একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে এ, কেমন? ছোট হাতের এ লিখছি আমি এখানে, আর এখানে একটা বিন্দু আছে বি, এইখানে মাথাতে এইটুকু জল, তাহলে যা চাপ হবে এখানে মাথাতে আরো অনেক জল রয়েছে, মাথাতে ওই বিন্দুর উপর মাথাতে অনেক বেশি জল রয়েছে, তাহলে চাপটা কি হবে? বেশি হবে। আর আমরা জানি চাপ যদি বেশি হয় আর এদিকে কম কম চাপ, জল সবসময় কি হবে? উচ্চ চাপ থেকে, উচ্চ চাপ মানে কি বলতো? বেশি চাপ, উচ্চ চাপ থেকে কোন দিকে যাবে বলতো? নিম্ন চাপ, কেমন? নিম্ন চাপের দিকে যাবে জল। কেন? যে কোনো জিনিস বাতাস যেমন বেশি চাপ থেকে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়, তোমরা জানো। তাহলে এখানে উচ্চ মানে কি বলতো? বললাম আমি বেশি, বেশি চাপ থেকে কোন দিকে যাবে? নিম্ন মানে কম চাপের দিকে যাবে, তাই না? সবসময় বেশি চাপের থেকে কম চাপের দিকে যাবে। তাহলে এই যে যারা ভাবছিলে যে আমার এ থেকে বির দিকে যাবে, সেটা কিন্তু যাবে না। কেমন? জলের পরিমাণের ওপর জল কোন দিকে যাবে সেটা নির্ভর করে না। জল দেখবে সব সময় কি হয়, যদি তুমি ঢেলে দাও জল, যদি নিচু জায়গা হয় দেখো উঁচু থেকে নিচুর দিকে যায়, উঁচু থেকে নিচের দিকে যায়, তাই তো? তাহলে উঁচু জায়গা মানে চাপ বেশি, নিচু জায়গা মানে চাপ কম, তার জন্য উঁচু থেকে নিচুর দিকে জল গড়িয়ে যায়। তাহলে এখানে আমার উচ্চতা কম, এখানে উচ্চতা বেশি, উচ্চতা বেশি মানে এখানে আমার এই বিন্দু থেকে উচ্চতা বেশি মানে চাপ বেশি, তাহলে জল কোন দিক থেকে কোন দিকে যাবে বলতো? বি থেকে এ এর দিকে যাবে। ওকে, নিয়ে তোমাদের দেখো এইখানে একটা বইয়ে 13 পাতা বের করো, 13 পাতাতে দেখো একটা ছবি দেওয়া হয়েছে, সুন্দর করে এখানে ছবি দিয়েছে, বা আগের পাতাতেও এখানে ছবি দিয়েছে, কেমন? তাহলে তরলের পরিমাণ, ভর বা তরলের উপর পৃথিবীর আকর্ষণ বলের পরিমাণ, এসবের উপর তরলের প্রবাহের দিক কিন্তু নির্ভর করে না। কার উপর নির্ভর করে? চাপ দিয়ে তরলের প্রবাহ মানে নির্ভর করে চাপ দিয়ে মানে এখানে কত তরলের পরিমাণ রয়েছে, কি কি ওইসব জিনিসের উপর নির্ভর করে না। চাপ মানে জলটা বা তরল কোন দিকে প্রবাহিত হবে কার উপর নির্ভর করে? চাপ দিয়ে। এবং নিয়ম হচ্ছে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে সবসময় তরল প্রবাহিত হবে। তরল মানে জল হতে পারে, কেরোসিন হতে পারে, যে কোনো তরল হতে পারে, তারা সবসময় বেশি থেকে কম চাপের দিকে যাবে। ওকে, এখানে যে ছবিটা দিয়েছে দেখো, এখানে অনেকগুলো ছবি দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এখানে ছোট পাত্র দিয়েছে, এরকম একটা ছোট পাত্র তোমাকে দিয়েছে, এই মানে ছোট পাত্র দিয়েছে, এরকম ভাবে পাইপ দিয়েছে, এইখানে এরকম ভাবে স্টপ কক এখানে লাগিয়ে দিয়েছে, এখানে স্টপ কক লাগিয়ে দিয়েছে। ওকে, নিয়ে এখানে আমাদের বড় পাত্র দিয়েছে, বড় পাত্র দিয়ে জাস্ট কনফিউজ করার জন্য করেছে, আর কিছুই নয়, কনফিউজ করার জন্য এরকম ভাবে দিয়েছে। আবার এখানে মুখ লাগানো আছে, তুমি সেটা নরমালি আঁকতে পারো, অসুবিধা নেই। ওকে, এরকম ভাবে যুক্ত করা আছে। নিয়ে এখানে দেখো এই যে এই জায়গাটাতে ধরো একই লেভেলে জল রয়েছে, এখানে এটাও একই লেভেলে জল আছে, তাহলে জল কোন দিক, ট্যাপ খুললে কোন দিক থেকে কোন দিকে যাবে? কোনো দিকেই যাবে না। এখানে যা উচ্চতা, এখানেও যা উচ্চতা, একই উচ্চতা রয়েছে, তাহলে প্রথম ছবিটাতে কোনো দিকেই জল যাবে না। এটা যদি এ হয়, এদিকেটা যদি বি হয়, তাহলে এ থেকে বি বা বি থেকে এ কোনো দিকেই জলটা বা তরলটা যাবে না। পরের ছবিটা কি আছে? এই দিকটা নিচু করে দেওয়া হয়েছে, এখানে জলটা কম রয়েছে, এদিকে উচ্চতা কম, এদিকে উচ্চতা বেশি, তখন কি হবে? বি থেকে 2 নম্বর ছবিতে, প্রথম ছবিতে এ থেকে বি বা বি থেকে এ যাবে না, ক্রস করে দিলাম। পরের ছবিতে বি তে চাপ বেশি, এতে চাপ কম, তাহলে বি থেকে এর দিকে যাবে। 3 নম্বর ছবিতে কি আছে? 3 নম্বর ছবিতে দেখো কি করে দিয়েছে, 3 নম্বর ছবিতে এই দিকে বেশি জল করে দিয়েছে, আর এই দিকে আমার করে দিয়েছে কি? কম, এদিকে করে দিয়েছে কম, তাহলে এদিকে চাপ বেশি, উচ্চতা বেশি, চাপ বেশি, এদিকে চাপ কম, তাহলে 3 নম্বর ছবিটা এক, এটা 2 নম্বর ছবি, এটা 3 নম্বর ছবিতে কি হবে? তাহলে এ থেকে বি এর দিকে জল যাবে। ওকে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এবার তোমাদের একটা কথা বলি, এখানে আমরা যেটা জিনিসটা দেখলাম যে তরল কি হচ্ছে? সবসময় উঁচু থেকে নিম্ন চাপের দিকে যাচ্ছে। ওকে, একই অনুভূমিক তলে থাকা
কেমন, একই অনুভূমিক তলে থাকা দুটো বিন্দুতে চাপের পার্থক্য থাকলে কি হবে, তরল সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। একই অনুভূমিক তলের মধ্যে থাকা, যদি এখানে তরলের চাপের পার্থক্য হয়, যেমন চাপের পার্থক্য রয়েছে, এখানে বেশি চাপ এখানে কম চাপ, তাহলে তরল সবসময় বেশি চাপ থেকে কম চাপের দিকে যায়। এই যে ঘটনা বা ধর্ম তরলের, সেটাকে কি বলা হয় বলতো, সেটাকে বলা হয় সমোচ্চশীলতা ধর্ম। সমোচ্চশীলতা ধর্ম। এটাতে কি হবে স্যার, এটাতে কি হবে, তরল দুই দিকে যেহেতু চাপের পার্থক্য রয়েছে, তখন বেশি চাপের থেকে কম চাপের দিকে যাবে। এই তরলটা কমবে, এ বাড়বে, কমতে কমতে এই বাড়বে বাড়বে, হতে হতে যতক্ষণ না দুটো তরল একই লেভেলে চলে আসবে, ততক্ষণ পর্যন্ত তরল এখানে এ থেকে বির দিকে যাবে। যেই একই লেভেলে চলে আসবে, তখন তরল এ থেকে বির দিকেও যাবে না, বি থেকে এর দিকেও আসবে না। ওকে, যতক্ষণ না তরলের উচ্চতা সমান সমান, এটা আছে এইদিকে আমার, এদিকে বেশি, এইদিকে আমার কি আছে, ধরো উচ্চতা বেশি, এদিকে কম, তাহলে তরলটা যাবে, এটা বাড়ছে, এটা কমছে, এই হতে 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 যেই এই লেভেলটা সমান হয়ে যাবে, তখন কিন্তু আর এদিক থেকে এদিকে তরল যাবে না, সমান সমান লেভেল হয়ে গেল। এই যে ধর্ম, সেটাকে বলা হয় তরলের সমোচ্চশীলতা ধর্ম। এটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, এবং ব্যবহারিক প্রয়োগ এর আমাদের আসে। কেমন ব্যবহারিক প্রয়োগ, এর ব্যবহারিক প্রয়োগ বলবে সমোচ্চশীলতা ধর্মের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। একটা হচ্ছে আর্টেরিও কূপ। কেমন, আর্টেরিও কূপের ক্ষেত্রেও কিন্তু কি করা হয়, সমোচ্চশীলতা ধর্মের প্রয়োগ দেখা যায়। এছাড়া শহরে জল সরবরাহ, শহরে জল সরবরাহ করা হয়, যেটা জল সরবরাহের ট্যাঙ্ক, কি করা হয়, জল সরবরাহের ট্যাঙ্ক দেখবে মিউনিসিপ্যাল এরিয়াতে তোমরা দেখতে পাবে, বিভিন্ন জায়গায় ভালো ভালো শহরের মধ্যে দেখতে পাই আমরা, যে অনেক উঁচু করা হয়, উঁচু জায়গার মধ্যে একটা বড় একটা ট্যাঙ্ক তৈরি করা হয়, তাই তো? বা শহরের কথা বাদ দাও, প্রত্যেকের বাড়িতে জলের ট্যাঙ্ক আছে না নেই? অবশ্যই ট্যাঙ্ক রয়েছে। তাহলে সেই ট্যাঙ্কটা একদম নিচের তলায় থাকে না একদম উপর তলায়, টপ ফ্লোরে রাখি আমরা, টপ ফ্লোরে। কেন? তাহলে উচ্চতা বেশি হবে। আমার ধরো একটা বাড়ি হচ্ছে তিনতলা বাড়ি, তিনতলা বাড়ি, তাহলে তার মাথাতে, তার ছাদের মাথাতে মানে ট্যাঙ্কটা রাখবো, তাহলে উচ্চতা বেশি হলো, মানে চাপটা বেশি হয়ে গেল। তাহলে আমি একতলাতে যখন জল করবো, তখনও হু হু করে জল পড়বে, দুতলা তিনতলা তিনটে তলাতে কিন্তু জল হু হু করে পড়বে। কেমন, তিনতলাতে ছাদে আছে আমি, কিন্তু তিনতলার ছাদের ওই সিঁড়ির উপরে ওই জায়গাতে উঁচুতে কিন্তু ট্যাঙ্কটা থাকে। ওকে, এবং তোমরা খেয়াল করবে একটা জিনিস, যদি কারোর বাড়ি হয় তিনতলা, সাপোজ তিনতলা বাড়ি, এবং তিনতলার ছাদের উপরে ওই সিঁড়ির ওই উঁচু জায়গা, তার উপরে ট্যাঙ্ক থাকে, তাই তো? এবং তোমরা খেয়াল করে দেখবে একতলাতে, একদম নিচের তলা যেটা গ্রাউন্ড ফ্লোর, সেখানে ট্যাপ খুললে যত স্পিডে জল পড়ে, দুতলাতে আর একটু স্পিড কম হয়, তিনতলাতে আরো স্পিড কম হয়। এবার বলো তো কেন একতলাতে মানে একদম গ্রাউন্ড ফ্লোরের স্পিডটা সব থেকে বেশি? তার কারণ গ্রাউন্ড ফ্লোর এইটা, ধরো গ্রাউন্ড ফ্লোর এইটা, আর এইখানে ট্যাঙ্ক রয়েছে, উচ্চতা প্রচুর বেশি, চাপ বেশি, তাই জন্য হু হু করে জল পড়বে একতলা ট্যাঙ্কে। দুতলাতে উচ্চতা আর একটু কমে গেল, তাই জন্য জলের চাপটা একটু কম হবে, তাই জন্য অত বেশি জোরে পড়বে না, তিনতলাতে আরো আস্তে আস্তে পড়বে। ওকে, এই জিনিসগুলো বুঝে রাখবে এবং কনসেপ্ট গুলো একদম জলের মতো সহজ করে দেবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপর আর তোমাদের আর কোনো কিছু দরকার নেই, একদম সহজ করে তোমরা যে কোনো প্রশ্ন আসলে লিখতে পারবে। ওকে, তাহলে বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক সব সময় উঁচু স্থানে রাখা হয়। কেন, কেন রাখা হয়? তোমরা লিখবে বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক সব সময় বাড়ির উঁচু স্থানে রাখা হয়, তার কারণ উঁচু স্থানে রাখলে সেখানে জলের চাপ বেশি হয়, এবং ঘরের মধ্যে বিভিন্ন তলাতে থাকা যে ট্যাপগুলো, সেগুলো কম উচ্চতায় থাকে, এবং এই উচ্চতার পার্থক্যের জন্য জলের চাপ বেশি হয়। তাই যে কোনো নিচের তলা বা যে কোনো তলাতে যদি ট্যাপ খুলি, যেহেতু ট্যাঙ্ক অনেক উঁচুতে থাকে, তাই জলের চাপের পার্থক্যের জন্য জল হু হু করে ট্যাপ থেকে পড়তে থাকে। এ কারণেই জল সরবরাহের ট্যাঙ্ক বলো, শহরে বলো বা বাড়িতেও কিন্তু ট্যাঙ্কটাকে উঁচু স্থানে রাখা হয়। ওকে, এই জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবে। এরপরে দেখো, আচ্ছা এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিই। এবার আমরা বায়ুর চাপ যে জিনিসটা রয়েছে, সেটা আমরা কি করবো বলো তো, বায়ুর চাপটা বুঝবো। ওকে, বায়ুর চাপটা আমাদের বুঝতে হবে। যেমন আমরা তরলের চাপ দেখলাম, সেরকম বাতাস কি আমাদের উপর চাপ দেয়? ভেবে বলো তো, ভেবে একদম উত্তর দাও। কেমন, ভেবে উত্তর দাও। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। কেমন, তার কারণ এখানে একদম প্রত্যেকটা জিনিস খুব সহজ করে বোঝাবো, প্রশ্ন বিচিত্রা বেরোবে, তারও সমাধান, আমরা শুধু উত্তর নয়, উত্তরগুলো একদম সহজ করে ব্যাখ্যা করে দিই। দেখবে সবাই সবাই বুঝতে পারবে, যেন সেরকম ভাবেই আমরা ক্লাস দিই। কেমন, শুধু তো উত্তর দেখা কাজ নয়, উত্তর দেখার পাশাপাশি কেন হচ্ছে জিনিসটা কিন্তু বুঝতে পারো, একবার দেখলে যেন বুঝতে পারো, একদম পরীক্ষা পর্যন্ত একদম মনে থাকে, সেরকম ভাবেই তোমাদের বুঝতে হবে, তাই না? তো সেভাবেই করবো আমরা। দেখো, যেমন আমরা দেখছিলাম যে তরল রয়েছে, তরলের মধ্যে কোন একটা বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলে তরল যে নিচের দিকে লম্ব হবে যে চাপটা দেয়, সেটাকে তরলের চাপ বলে, সেটা আমরা দেখছিলাম।
ওকে, তরলের চাপ। সেরকম বাতাসও একক ক্ষেত্রফল, বাতাসের এই এই জায়গাটার মধ্যে ধরছে একটা মেঝে রয়েছে, এই একক ক্ষেত্রফলের মধ্যে লম্বভাবে বাতাস নিচের দিকে যে চাপ প্রয়োগ করে, নিচের দিকে যে বল প্রয়োগ করে, সেটাকে আমরা বলবো বায়ুর চাপ। কেন? তার কারণ স্যার চাপ মানে আপনি বলেছিলেন বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। এটাকে আমরা কি করে লিখতে পারি বলতো? পি মানে হচ্ছে এফ বাই এ। স্যার পি মানে কি? পি মানে হচ্ছে প্রেসার, পি মানে প্রেসার চাপ, এফ মানে ফোর্স বল, এ মানে এরিয়া ক্ষেত্রফল। তাহলে একক ক্ষেত্রফলের ওপর, এই একক ক্ষেত্রফলের ওপর বাতাস লম্বভাবে নিচের দিকে যে বল প্রয়োগ করে তাকে চাপ বলে। দেখো এখান থেকে আমরা করতে পারলাম, একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে বাতাস নিচের দিকে যে বল প্রয়োগ করে সেটাকেই বায়ুর চাপ বলে। তাহলে বায়ুর চাপটা তোমরা করবে। ওকে, এবং খেয়াল করো এখানে এই যে মানে জলটা রয়েছে, তো এখানে জলটা রয়েছে, এই একটা আমাদের জল রেখেছে এখানে, নিয়ে একটা পাইপ 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 ভরা আছে, একটা দিক বন্ধ একটা দিক খোলা, এই দিকটা বন্ধ এই দিকটা খোলা, নিয়ে জলটা ভর্তি করে নিয়েছে। কেমন? জলটা ভর্তি করে নিয়েছে, নিয়ে আমার যদি এখানে ধরো আমি একটা জলটাকে পাইপে ভরে এখানে আঙুলটা আছে, যে আঙুলটা ছেড়ে দেবো দেখবো জলটা কিন্তু পুরোটা থাকবে না। 100 সেন্টিমিটার যদি হয় তাহলে 76 সেন্টিমিটার পর্যন্ত জলটা আটকে যাবে, যেহেতু বায়ুর চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান, এবং বাতাস যেহেতু চাপ দেয় এদিকে চাপ দেয়, কেমন, তার জন্য এই জলটা এই দিকে উপর দিকে ওঠে। ওকে, জলটাকে ঠেলে উপর দিকে তোলে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বায়ুর চাপ। এবং এই যে আমাদের পদার্থবিজ্ঞানী, ইতালির পদার্থবিজ্ঞানী টরিসেলি, বা তোমাদের বইয়ে বানানটা রয়েছে যেটা, সেটা হচ্ছে টরিচেল্লি, টরিচেল্লি। ইনি মানে পরীক্ষা করেছিলেন যে প্রমাণ বায়ুচাপ, পরীক্ষা আছে প্রমাণ বায়ুচাপ, প্রমাণ বায়ুচাপ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রমাণ বায়ুচাপ ড্যাশ সেমি বা কত সেমি পারস্তম্ভের চাপের সমান, পারদ স্তম্ভের চাপের সমান, উত্তরে বসবে 76 সেন্টিমিটার। কেমন? প্রমাণ বায়ুচাপ 76 সেন্টিমিটার পারদ। এখানে যদি আমরা পারদ ভরি, এই যে টরিসেলি পরীক্ষা করেছিলেন পারস্তম্ভ নিয়ে, এখানে 76 মানে 100 সেন্টিমিটার পারদ ভরেছিলেন, নিয়ে এই নিচের দিকের মুখটা, নিচের দিকটা মুখটা বন্ধ ছিল, কেমন, প্রথমে ভর্তি করে নিয়েছে, নিচের দিকটা বন্ধ মানে খোলা মুখ, সরি খোলা মুখ আঙুল দিয়ে বন্ধ করেছে, নিয়ে পারদের ডোবানোর পর আঙুলটা সরিয়ে নিয়েছে, দেখা গেল পুরো পারদটা কিন্তু কম নামলো না, 76 সেন্টিমিটারে গিয়ে আটকে গেল। তার মানে ওই বাতাস কি করছে, পারদটাকে ওই 76 সেন্টিমিটার পর্যন্ত উপরে তুলে রাখছে, এটাই হচ্ছে বায়ুচাপ। এবং যদি জল রাখতাম, জল আমাদের কত মিটার উঁচু পর্যন্ত রাখতে পারে, সেটা হচ্ছে এত মিটার, 10.3 মিটার। যদি বলে প্রমাণ বায়ুচাপ কত সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান, 76 সেন্টিমিটার। যদি বলে প্রমাণ বায়ুচাপ কত, জলকে কত মিটার উঁচু পর্যন্ত তুলতে পারে, প্রমাণ বায়ুচাপ জলকে কত মিটার উঁচু পর্যন্ত তুলতে পারে, উত্তর হবে 10.3 মিটার। ওকে, 10.3 মিটার পর্যন্ত তুলতে পারে। ওকে, যদি আমরা এটা বলি যে স্যার এই পারদ দিয়ে যখন করছি একরকম হচ্ছে, এটাতে উত্তর একরকম হচ্ছে, কিভাবে স্যার এটা একটু বুঝিয়ে দিন। তাহলে আমরা চাপ বুঝিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা জিনিস যা কিছু প্রশ্ন থাকবে তোমরা অবশ্যই করবে, যখন আমাদের পরবর্তী ক্লাস হবে তখন আমরা অবশ্যই বুঝিয়ে দেবো, কিন্তু চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর যদি বলো তখন কিন্তু হয়তো অন্য ক্লাসে যদি সম্ভব হয় তাহলে বলার চেষ্টা করবো, কিন্তু চ্যাপ্টার চলাকালীন প্রত্যেকটা ক্লাস দেখবে, মনোযোগ সহকারে দেখবে, এবং কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা জানাবে, কমেন্টে জানাবে যে স্যার আমার এই জায়গাটা বুঝতে পারিনি, অসুবিধা হচ্ছে। কেমন? তাহলে এখানে উচ্চতা কত হয়েছিল পারদের ক্ষেত্রে, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। পারদের ঘনত্ব কত বলতো? পারদের ঘনত্ব হচ্ছে 13.6, 13.6 এত ঘনত্ব। এবং অভিকর্ষ ত্বরণের মান কত হবে? যদি আমরা 1 বসাই, 1 বসাই, 1 হয় না আমার, কেমন, 9.8 হয়, 9.8 হয়। ওকে, এটা যদি গুণ করো, এটা যদি গুণ করো দেখবে 10 33.6 এত হবে, কেমন, এত সেন্টিমিটার হবে। এবার মিটার করতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করলে 10.336 এত মিটার, মানে 10.3 মিটার আমরা লিখতে পারি। তাহলে এত সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। ওকে, একবার গুণ করে দেখতে হবে আমাদের, একবার গুণ করে দেখি, 1 মিনিট আমি তোমাদের গুণ করে এটা দেখাচ্ছি। দাঁড়াও, তাহলে 76 রয়েছে 76 ইন্টু 13.6, হ্যাঁ 1033.6, এটাকে আবার 100 দিয়ে ভাগ করবো, সেন্টিমিটার থেকে মিটার করবো, তার জন্য 2 ঘর দশমিক বাম দিকে সরে গেল, এটা হলো উত্তর। ওকে, তাহলে এটা তোমরা কিন্তু মনে রাখবে, কেমন, মানে কত সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান, আর ওইদিকে কি মনে রাখবে বলতো, মানে কত মিটার পর্যন্ত উপরে তুলতে পারে। ওকে, এরপরে আমাদের প্রশ্ন আছে প্রমাণ বায়ুচাপ।
কেমন? প্রমাণ বায়ুচাপ কাকে বলে? প্রমাণ বায়ুচাপ কি? প্রমাণ বায়ুচাপের ক্ষেত্রে তোমরা লিখবে যে 45 ডিগ্রি অক্ষাংশে, ওকে, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে, দেখতে পাচ্ছ কি সমুদ্র পৃষ্ঠে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি, আমি আর লিখছি না বাকিটা, কেমন? হয়তো নিচের দিকে দেখতে পাবেন আমার মনে হয়। 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভ যে চাপ দেয়, উঁচু পারস্তম্ভ যে চাপ দেয় তাকে প্রমাণ বায়ুচাপ বলে। ওকে, এবং প্রমাণ বায়ুচাপে যেটা মান সেটা হচ্ছে 1 atm। 1 atm মানে 1 অ্যাটমসফেরিক প্রেসার, 1 atm, এবং এর মান তোমরা পেয়ে যাবে, দেখবে 1 পয়েন্ট, মনে রাখতে পারো এই জিনিসটা, 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এর পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। কেমন? এটা হচ্ছে পাস্কাল, চাপের একটা একক। নিউটন প্রতি বর্গমিটার, সেটা পাস্কাল বলা হয়। ওকে, এরপরে আমাদের আর কিছু কনসেপ্ট রয়েছে, প্লবতা এবং বাকি যে জিনিসগুলো রয়েছে, আর দু একটা জিনিস রয়েছে। আমি চাইছি যে যেহেতু এই জায়গাটা একটু বোঝানো ছিল, যদি আমরা আর একটু প্লবতার জায়গাগুলো যাই তাহলে হয়তো একটু প্রবলেম হতে পারে, তো সেটা না হলে আমরা পরের ক্লাস আলোচনা করবো। কেমন? আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, এবং ক্লাসগুলো দেখবে ভালো লাগলে বন্ধুদেরকেও কিন্তু শেয়ার করে নেবে। আর যারা আমাদের পেড গ্রুপে যুক্ত হতে চাইছো, দেখো ক্লাস তো আমি বুঝিয়ে দিচ্ছি এখানে, এবার আমাদের পরীক্ষাতে তো প্রশ্ন উত্তর লিখতে হবে, তো সেখানে আমি পরিবেশ বিজ্ঞানের নোটগুলো তৈরি করি, ম্যাম ইতিহাস ভূগোলের নোট তৈরি করেন। ওকে, তাহলে 3টে বিষয়ের নোট তোমরা পাবে তোমাদের ক্লাস 8 এর প্রতি মাসে 3টে বিষয়, সায়েন্সের সাবজেক্ট প্লাস আর্টসের হিস্ট্রি জিওগ্রাফি দুটো মিলে টোটাল 3টে সাবজেক্টে 140 টাকা করে পড়ছে প্রতি মাসে, 140 টাকা করে। শুধু সায়েন্স পড়বে দেখবে 300, 400, 500 ভিন্ন জায়গায় ভিন্ন রকম নেয়, আর্টস গ্রুপও প্রায় 300, 500 নেয়। ওকে, সেখানে আমাদের ইতিহাস ভূগোল পরিবেশ বিজ্ঞান পাচ্ছ 3টে বিষয় মিলে আমার 140 টাকা। ওকে, প্রতি মাসে, এবং সেখানে নোটস পাবে, 3টে পরীক্ষার আগে সাজেশন পাবে, কেমন? এবং সারা বছরের ফি তোমাকে একসঙ্গে দিতে হচ্ছে না, প্রতি মাসে 140 টাকা করে, আশা করি সবাই তোমরা কিন্তু দিতে পারবে। ওকে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। কেমন? আমাদের জানুয়ারি মাসে 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে পেড গ্রুপে, আমরা নোটস অলরেডি দিতে শুরু করে দিয়েছি, সেখানে সমস্ত বড় প্রশ্ন ছোট প্রশ্ন সবই কিন্তু তোমরা পাবে। ওকে, এবং পরীক্ষা যখন হবে দেখবে বেশিরভাগ প্রশ্ন তোমরা কিন্তু আমাদের ওই মানে নোটস থেকে কিন্তু কমন পাবে, সাজেশনও দেবো, সাজেশনের আনসার ওই নোটসের মধ্যে থেকে তোমরা কিন্তু পাবে। ওকে, তো তোমাদের এই 3টে বিষয় নিয়ে নোটস বা প্রশ্ন উত্তর বা সাজেশন নিয়ে তোমাদের কিন্তু আলাদা করে আর ভাবতে হবে না। ইচ্ছুক থাকলে অবশ্যই তোমরা দেরি না করে অ্যাডমিশনটা নিয়ে নাও। ওকে, তাহলে আমরা আজকে ক্লাস এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।